এখানে ডব্লিউপিএসসির ক্লার্কশিপের 2019-এর শিফট 2 এর ম্যাথমেটিক্সের পেপারটা আমরা সলভ করবো আজকে। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? তাহলে সরল সুদ বের করার নিয়ম কি, সূত্র কি আছে আমাদের? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি মানে আসলের মান হচ্ছে 400, আমাদের সুদের হার হচ্ছে 6% আর সময় হচ্ছে 5 বছর বাই 100। 0 0 কেটে গেল, তাহলে আমাদের সুদ পাবো কত? 5 6 30, 3 4 12, 120 টাকা। তাহলে নাম্বার বি হচ্ছে রাইট অপশন। এখানে একটা সরলতম মান বের করতে বলেছে 3034 মাইনাস 1002 ভাগ 2004.04। আচ্ছা, 3034 মাইনাস এটা ভাগ করলে হচ্ছে 1002 বাই 20.04, পয়েন্ট তুললে ওপরে 100 চলে গেল, উঠে গেল। এবার এটা হচ্ছে ডবল, 2004-এর ডবল হচ্ছে 1002-এর ডবল হচ্ছে 2004 2, এটা কাটলে এখানে পাবো হচ্ছে 50। তাহলে 34 মাইনাস 50, এখান থেকে আমরা পাবো কত? 2984। নাম্বার বি রাইট অপশন। আচ্ছা, কোনো মূলধন 3 বছরে সুদে মূল্যে 500 টাকা এবং 5 বছরে সুদে মূল্যে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত 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 টাকা? তাহলে মূলধনটা কি আছে? 5 বছরে সুদ আসলে 540 টাকা হয়েছে, তাহলে 3 বছরে সুদ আসলে হবে 500 টাকা। তাহলে দেখো বিয়োগ করলে আমরা কত পাবো? 2 বছরের, দেখো দুটো সুদ আসল একসাথে বিয়োগ দিলে আসলটা পড়ে চলে গিয়ে শুধু সুদ পড়ে থাকবে, 2 বছরের সুদ পড়ে থাকবে। সুদ কত হবে? 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 টাকা। তাহলে এখানে যে কোনো একটা নেবো, হয় 5 ধরবো না 3 ধরবো। তাহলে আমি যদি 3 বছর ধরেই কাজ করছি, 3 বছরের সুদ হবে কত? 60 টাকা। এবার আমাকে বের করতে হবে কি? আসল। তাহলে আসল কত হচ্ছে আমাদের? আসল সমান 3 বছরের সুদ আসল হয়েছিল হচ্ছে 500 টাকা, তাহলে 500 বিয়োগ 60, কারণ যেটা ধরে কাজ করবো সেটার থেকে বিয়োগ দিতে হবে। যদি 5 বছর ধরতাম তাহলে 5 বছরের আসল থেকে সুদ আসল থেকে বিয়োগ দিতাম, তাহলে 440 টাকা। আমাকে এবার বের করতে হবে কি? সুদের হার। তাহলে সুদের হার কত হবে? সুদের হারের সূত্র হচ্ছে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আই এর ভ্যালু হচ্ছে আমাদের 60 ইন্টু 100, পি এর ভ্যালু 440 আর টি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এবার কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 2 6, আর এখানে 4 দিয়ে কাটলে 11 25, তাহলে হচ্ছে 50/11%। তাহলে অ্যান্সার বি ইজ দ্য রাইট অপশন। বলেছে 20% এবং 25% কমিক ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ হবে? তাহলে দেখো 20% এবং 25% কমিক ছাড় এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে 20% এবং 25%-এর কমিক ছাড় কী করে পাবো? তাহলে আমাদের সূত্র হচ্ছে, প্রথমে হচ্ছে ধরে নিই আসল 100, সেখান থেকে এটা হচ্ছে যেহেতু সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে 100-র সাথে কী হয়ে যাবে? এগুলোর গুণ করে দিতে হবে, 80/100 ইন্টু 75/100। 100 কেটে গেল, এখানে কাটলে হবে 4/5, এখানে হচ্ছে 15। সাকসেসিভ ডিসকাউন্ট এটা হচ্ছে শর্ট ট্রিক। তাহলে 4×15 = 60, এখানে হচ্ছে 40%। তাহলে কত শতাংশ ছাড় হবে? 40% ছাড় হবে। কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায় কত টাকা? দেখো বরাদ্দ হ্রাস, তাই তো, মানে বরাদ্দ হ্রাস, এর সূত্রটা কী হবে? দামের বৃদ্ধি শতাংশ
আর 100 প্লাস বৃদ্ধি শতাংশ, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? তো গুণ 100, তাহলে আমাদের বৃদ্ধি শতাংশ কত? ওখানে 20% বৃদ্ধি পেয়েছে। আর 120, 100-র সাথে 20% যোগ করলে 120 গুণ 100, কাটাকুটি করলে কত হবো? 6, 3, 50, তাহলে কত হচ্ছে? 50/3, তাহলে হচ্ছে 50, 3 1 3, 2 0 3 6 18, 2 16 পূর্ণ 2/3%, তাহলে ডি হচ্ছে আমাদের রাইট অপশন। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 19 ভাগশেষ থাকে, সংখ্যাটি 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? তাহলে সংখ্যাকে 119 দিয়ে ভাগ করছে, 19 ভাগশেষ থাকছে, আর সংখ্যাটাকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে দেখো সংখ্যাটা 119 হচ্ছে ভাজক আমাদের, আর এখানে ভাজক কত? 17, তাহলে 119 এই ভাজকটাকে এবার 17 দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো? 7 পাবো, তাহলে পুরোপুরি বিভাজ্য এটা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে রিমাইন্ডার মানে ভাগশেষটা দ্বিতীয় ভাজকের থেকে কী হচ্ছে? বড় হচ্ছে, তাহলে 19 বড় 17 থেকে, যেহেতু ভাগশেষ বড় ভাজকের থেকে, তাই জন্য এখানে ভাগশেষকে দ্বিতীয় ভাজকটা দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কত হবে? 17 1 17, তাহলে 2, তাহলে 2 হচ্ছে যেটা পড়ে থাকলে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ আসবে, তাহলে 17কে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কত হবে? 2 ভাগশেষ পাবো। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? তাহলে এ একটি কাজ 21 দিনে করে, আর বি এর চেয়ে বেশি 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? তাহলে দেখো আমাদেরকে এখানে কি কি বলে দিয়েছে? এ বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি বলে দিয়েছে। তাহলে এর এফিসিয়েন্সি যদি 100 হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 140, কারণ 40% বেশি দক্ষ, অর্থাৎ এর এফিসিয়েন্সি, এটাকে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে যাই, 5 20 দিয়ে ভাগ করা হয়েছে, 5 আর 7 হবে। এইবার বলেছে দেখো এ হচ্ছে ওই কাজটা 21 দিনে কমপ্লিট করে, 21 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? টোটাল ওয়ার্ক ডান হিসাব করতে গেলে কী হয়? এখানে দক্ষতা, কর্মদক্ষতা আর হচ্ছে দিন সংখ্যা গুণ করে দিতে হয়, তাহলে 21 গুণ 5 করলে কত হবে? 105 এসেছে টোটাল কাজের পরিমাণ। তাহলে এবার বিয়ের দিন সংখ্যা কত? তাহলে 105কে 7 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত পাবো? 15, তাহলে 15 হচ্ছে দিন সংখ্যা, তাহলে সি হচ্ছে আমাদের রাইট অপশন। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? তাহলে 300 গ্রামের দ্রবণ, চিনি আছে কত? আর জল, জলের মিশ্রণে চিনির দ্রবণ তৈরি হবে, তাহলে 40% যদি চিনি হয় তাহলে 60% কী হবে? জল থাকবে। এবার 300 গ্রামের মধ্যে 40% মানে কত? 120 গ্রাম চিনি আছে আর 180 গ্রাম জল আছে। এবার বলেছি কি জলের পরিমাণটা ওই মিশ্রণের চিনি আর জলের মোট পরিমাণ কত হবে? 50% করে হয়ে যাবে, তাহলে চিনির পরিমাণ 50 হলে জলের পরিমাণও 50 হয়ে যাবে, কারণ দুটোই সমান সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো শুধু চিনি মেশাচ্ছে, জল তো মেশায়নি, তাহলে জলের পরিমাণ স্থির থাকবে, তাহলে জলের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে? 180তেই থাকবে। তাহলে 180 গ্রাম যদি 50% মানে যদি 180 গ্রাম হয়, এবার দেখো তাহলে এই 50% মানে কত হবে? এখানেও 180 হবে। তাহলে এখন যদি 50 এসছে চিনি মেশানোর পরে, প্লাস চিনি মেশানোর পরে কিন্তু এই ঘটনাটা ঘটছে, তাহলে চিনি মেশানোর পরে দেখো চিনির পরিমাণ 50% হবে, তাহলে জলের পরিমাণও 50 হবে, তাহলে চিনি যদি 50 হয় জলও 50 হবে, তাহলে চিনির 50%, জলের 50% মানে যদি 180 হয়, যেহেতু আগে জল বাড়ায়নি বা কমায়নি, তাই জন্য 180 গ্রামই জল আছে মিশ্রণে, তাহলে এখানে চিনির পরিমাণ কত হবে? 180 গ্রাম। তাহলে এবার কতটা চিনি মেশাতে হলো? এখানে চিনির মেশানোর পরিমাণটা আমাদের যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 120 থেকে আমরা বাড়িয়েছে কত? 180, তাহলে 60 গ্রাম চিনি মিশিয়েছি আমরা, ঠিক আছে? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 আর 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? তাহলে 20 42 আর 63 দিয়ে ভাগ করব, কত অবশিষ্ট থাকবে? তাহলে সেই সংখ্যাটা অবশিষ্ট 1 অবশিষ্ট থাকবে, তাহলে আগে বের করতে হবে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা যেটা, সেই বিভাজ্য সংখ্যাকে 1 দিয়ে ভাগ করে দেবো।
তাহলে কত হবে? 20 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 2, 10, 21, 63। এবার যদি আমরা 3 দিয়ে দিই তাহলে 10, 7, 21। এবার যদি 7 দিয়ে দেবো, 7, 10, 1, 3। এবার দেখো আমরা যদি হিসেব করি তাহলে পাবো কত? 2 গুণ 3 গুণ 7 গুণ 10 গুণ 3। তাহলে এগুলোকে গুণ করলে আমরা পাবো লসাগু পাবো কত? 1260। তাহলে এই যে 1260 সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 20, 42 আর 63 প্রত্যেকটা সংখ্যার অবিভাজ্য। এখন এখন বলেছে এক অবশিষ্ট থাকবে, তাহলে ভাগশেষ যদি 1 থাকবে তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকলে কী হবে? 1260 যোগ 1 সমান সমান 1261। এই 1261 সংখ্যাকে যদি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কী হবে? এক অবশিষ্ট থাকবে, কারণ 1260 সব কটা দ্বারা বিভাজ্য। এবার যেই 1261 চলে আসবে তাহলে এক অবশিষ্ট থাকবে সব ক্ষেত্রে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? 1261। 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 45 সেকেন্ড? তাহলে 1 ঘন্টা মানে আমরা আগে বের করে নিই কত সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান 60 গুণ 60 সেকেন্ড, কারণ একটা অঙ্ক করতে গেলে ইউনিটগুলোকে আমরা একই এককে নিয়ে আসতে হয়। তাহলে 1 মিনিট সমান সমান 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ড। তাহলে কত হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড যোগ 48, তাহলে কত হচ্ছে? 108 সেকেন্ড। এখান থেকে আমরা যদি হিসাব করি আমরা কত পাবো দেখা যাক। আমরা হিসাব করলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে 108 সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড মানে 3600 সেকেন্ডও লিখতে পারো তোমরা। এটার কত শতাংশ মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে, 0 0 কাটলো, 0 0 কাটলো, 6 দিয়ে কাটলে হচ্ছে 36, আবার 6 দিয়ে কাটলে হচ্ছে 6 1 18, এটা 18 হচ্ছে, আবার 6 দিয়ে কাটলে হচ্ছে 3 হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের? 3%। তাহলে অ্যান্সার হবে কত? 3%। 1 ঘন্টা কত শতাংশ 1 মিনিট? তাই 3%। সেটা দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত? তাহলে সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে কত? সংখ্যা দুটির অনুপাত 3:5। তাহলে সংখ্যা দুটো কি হবে আমাদের? 3 × 12 আর একটা হবে কত? 5 × 12। কেন হবে? কেন যদি বলতে হয় তাহলে হচ্ছে এটা 36, এটা হচ্ছে 60। 12 দিয়ে, কারণ গসাগু মানে হচ্ছে সংখ্যাগুলোর সাথে গরিষ্ঠ সাধারণ গুণ, প্রত্যেকের সাথে গুণ থাকবে একই সংখ্যা। তাহলে একটা 36 একটা 60, এবার এদের গুণফল বের করতে হবে। তাহলে 36 × 60 গুণফল বের করবো। তাহলে কত হবে আমাদেরকে? 36 আর 6 গুণ করলে হচ্ছে 2160। তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত হবে? ধরি সংখ্যাটি x, সমান সমান x। তাহলে x × 2/3 = 36। তাহলে x = কত হবে? 36 × 3/2। তাহলে কাটাকুটি করলে হবে 18, x = 54। ঠিক আছে। এবার দেখো বলেছে 25%-এর মান, তাহলে 54 × 25/100। তাহলে কাটাকুটি করলে পাবো 4, 2, আর এখানে হচ্ছে 27। তাহলে 27/2, এটাকে যদি দশমিক আনি তাহলে কত পাবো? 13.5। তাহলে আমাদের নাম্বার বি হচ্ছে রাইট অপশান। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে কতক্ষণ? স্থির জলে নৌকার বেগ জানতে চেয়েছে। তাহলে অনুকূলের গতিবেগটা বের করে নিই আমরা আগে। স্রোতের অনুকূলের গতিবেগ, স্রোতের অনুকূলের গতিবেগ স্রোতের অনুকূলের গতিবেগ কত হবে? 24/4 সমান সমান হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলের গতিবেগ, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমার হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? স্থির জলে নৌকার গতিবেগ হবে হচ্ছে
দেখো ছিপ জালে নৌকার গতিবেগ আমাদের জানাচ্ছে, সূত্র হচ্ছে হাফ ইন্টু অনুকূলের গতিবেগ যোগ প্রতিকূলের গতিবেগ। তাহলে আমাদের উত্তর কত আসবে? হাফ ইন্টু 6+4, তাহলে হাফ ইন্টু 10 ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অপশান ডি রাইট আনসার। এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করলো। তার লাভ, কত লাভ বা ক্ষতি হলো সেটা জানতে চাইছে। তাহলে দেখো ক্রয় মূল্য একটি আপেলের ক্রয় মূল্য একটির হিসাবে আমরা বের করব। কাজ করতে গেলে সব কিছু একটা হিসাবে আমাদের বের করে নিতে। একটি আপেলের ক্রয় মূল্য কত হবে? দেখো 15টা আপেলের যদি 12 টাকা হয় তাহলে একটা আপেলের কত হবে? 12/15 টাকা। একইভাবে একটি আপেলের বিক্রয় মূল্য হবে কত? 15 টাকায় যদি 12টা আপেল হয় তাহলে 12টা আপেলের দাম কত হবে? 15/12 টাকা। তাহলে লাভ কত হবে? একটা আপেল বিক্রি করে লাভ, তাহলে 15/12 বিয়োগ 12/15। তাহলে ক্যালকুলেট করলে আমরা এখানে পাবো, লসাগু হবে 60। তাহলে 5 হচ্ছে 5×15=75, আর এদিকে 4 হচ্ছে 15কে 60 দেওয়া করলে তার 4×48। তাহলে এখানে হিসাব করলে পাবো হচ্ছে 27/60। এবার লাভের শতাংশ বের করতে হবে। লাভের, এটা হচ্ছে টাকা, শতাংশ 27/60 গুণ 100, কাটলো 0, 3 দিয়ে কাটলে 2, 3 9 27, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 45। ওহো সরি, একটু ভুল হয়ে গেছে আমাদের। (27/60 by 12/15 into 100). তাহলে এখান থেকে কাটাকুটি করলে দেখো 15 থেকে কাটলে 60কে 4, আবার এখানে কাটলে দেখো 4, আর এখানে কাটলে হচ্ছে 9। তাহলে কত হচ্ছে? 9/16 into 100, 425 equal to 225/4 equal to 56.25%। এটাকে ক্যালকুলেট করলে 56.25%। তাহলে অপশান এ রাইট অপশান। 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। এটা গ্রাম জি নয়, এটা মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হবে। তাহলে একটা প্রতিযোগিতা হচ্ছে যেখানে এ আর বি 100 মিটার দৌড়াচ্ছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। তাহলে এখন দেখা যাচ্ছে যে এ দাঁড়িয়ে রয়েছে যখন, তখন বি একটু এগিয়ে গিয়েছে, 4 মিটার এগিয়ে গিয়েছে, তখন এ দৌড়টা শুরু করেছে। এবার ফিনিশ লাইনে যখন আসছে দেখা যাচ্ছে আবার বি ততক্ষণে পৌঁছায়নি, তার আগেই এ পৌঁছে গেছে। বি তার 15 সেকেন্ড বাদে গিয়ে পৌঁছেছে। এখন এর গতিবেগটা বলে দিয়েছে আমাদেরকে। তাহলে এর গতিবেগ যখন বলে দেবে আমাদের, কি করে বের করবো আমরা সেক্ষেত্রে? দেখো এর গতিবেগ যখন বলে দিয়েছে তখন আমরা বের করব এর সময়। এর 100 মিটার দৌড়াতে সময় লাগে, দৌড়ানোর সময় কতটা লাগবে সেটা আমাদের বের করে নিতে। 100 মিটার দৌড়াতে কত সময় লাগবে? কারণ এ তো 4 মিটার এগিয়ে রয়েছে, আর কিন্তু দৌড়িয়েছে এ 100 মিটার পুরোটা। তখন 100 মিটার দৌড়ানোর সময় এর কতটা সময় লেগেছে আগে বের করে নেবো। তাহলে 100 মিটার দৌড়িয়েছে, কিন্তু এখানে 8 কিলোমিটার প্রতি ঘন্টা বলেছে, দূরত্ব বাই গতিবেগ। তাহলে 8 গুণ কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে। তাহলে 5/18 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 100/8 গুণ 5 গুণ 18। কাটাকুটি করলে কত পাবো? 5 কুড়ি 100, আবার 5, 4 দুগুণি 8, 9। তাহলে কত হচ্ছে? 45 সেকেন্ড সময় লাগবে। 45 সেকেন্ড সময় লাগবে। তাহলে এবার 15 সেকেন্ড তো পরাজিত করছে বিকে 15 সেকেন্ডে পরাজিত করছে। তাহলে বি যখন দৌড়টা শেষ করছে আরও 15 সেকেন্ড পর দিকে শেষ করছে, তাই না?
তাহলে বি তখন কত সময় নিচ্ছে? বি কিন্তু তখন পুরোপুরি দৌড়াচ্ছে না, পুরো 100 মিটার দৌড়াচ্ছে না, কারণ এর কাউন্ট হবে কিন্তু এইখান থেকে এই অবধি। তা সেইটা হচ্ছে কিন্তু 96 মিটার, কারণ কি 100 থেকে 4 বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ বি হচ্ছে অতটা দৌড়ায়নি যখন এ দৌড়াচ্ছে। বি 100 মিটারে দৌড়েছে, কিন্তু এর রেসপেক্টে এ যখন দৌড় শুরু করেছে, মানে দুজনেই সবাই দৌড় শুরু করে সাধারণত একই সময়, কিন্তু এ যেহেতু এগিয়েছিল, এবার সেই টাইমটাকে আমরা যদি বাদ দিই তাহলে কত পাবো? 96 মিটার। তাহলে এই 96 মিটার বি যখন দৌড়াচ্ছে, কত সময় নিয়েছে বি? দেখো 45 সেকেন্ড নিয়েছে। এই যে সময় 96 মিটার বি দৌড়িয়েছে সেই সময় এ দৌড় শেষ করে দিয়েছে, কিন্তু তবুও বি তার টাইম বেশি লেগেছে। ওই 96 মিটার যেতেই এর থেকেও বেশি টাইম নিয়েছে। কত সেকেন্ড সময় বেশি নিয়েছে? সেই 96 মিটার যেতে 20 সময় নিয়েছে হচ্ছে 45 যোগ 15, কারণ 15 সেকেন্ড বেশি নিয়েছে বলেছে, তাই জন্য হচ্ছে 60 সেকেন্ড সময় লেগেছে। তাহলে হচ্ছে এখানে 96, তাহলে বি এর গতিবেগ বের করতে হবে। বি এর গতিবেগ 96/60, 12 দিয়ে কাটলে 5, আর এদিকে হচ্ছে 8, তাহলে 8/5 মিটার পার সেকেন্ড। বি এর গতিবেগ বেরিয়ে গেল আমাদের 8/5 মিটার পার সেকেন্ড। যদি এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়, তবে চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা হলো কত? তাহলে 4 5 3 3 7 স্টার 2। দেখো একটা সংখ্যা যখন 11 দ্বারা বিভাজ্য হয়, তার অযুগ্ম স্থানের সংখ্যা আর যুগ্ম স্থানের সংখ্যাগুলোর মধ্যে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল 0 অথবা 11 হবে। তাহলে এখানে অযুগ্ম স্থানের সংখ্যাগুলো দেখে নিই কত কত আছে। এগুলো হচ্ছে অযুগ্ম স্থানের সংখ্যা। তাহলে 4 + 3 + 7 + 2, এই সংখ্যাটা আর এইগুলো তাহলে কত হচ্ছে হিসাব করলে? 5 + 3 + স্টার, এটার ভ্যালুয়েশন হবে কত? 0। তাহলে 4 3 7 আর 2 সরি 4 3 7 7 14 আর 2 16 বিয়োগ 8 বিয়োগ মাইনাস স্টার ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে এখানে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 8 মাইনাস স্টার ইকুয়াল টু 0। তাহলে মাইনাস স্টার ইকুয়াল টু কত হচ্ছে? -8। উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে স্টারের ভ্যালু আমরা কত পেলাম? 8। তাহলে আমাদের অপশন হবে কত? 8, রাইট অ্যান্সার। এখানে একটা সরলতম মান বের করতে বলেছে। তাহলে √0.01 প্লাস √0.0064 প্লাস √0.16, এর সরলতম মান কত হবে? তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেট করি আমরা, সরি এটা মাথায় পুরোটা নেই, এখানে খেয়াল রাখবে যে রুটটা কোথার থেকে কত অবধি আছে। এটা না হলে কিন্তু অঙ্কটা সহজ অঙ্ক, কিন্তু চোখের ভুলের জন্য ভুল হতে পারে। 0.064 মানে কত? 0.08, আর 0.16 বর্গমূল কত? 0.4। এখান থেকে কত পাবো? √0.09 প্লাস 0.4, 0.09 বর্গমূল হচ্ছে 0.3 প্লাস 0.4, মানে যোগ করলে পাবো 0.7। তাহলে 0.7 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 20 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির খালি হয় কতক্ষণে? তাহলে দুটো নল, ফার্স্ট নল আর হচ্ছে সেকেন্ড নল। ফার্স্ট নল খালি করছে হচ্ছে 30 মিনিট একা, আর সেকেন্ড নল একা হচ্ছে 20 মিনিটে। দুটোকে একসঙ্গে যদি করি তাহলে কত হবে? 60 হচ্ছে তো লসাগু হবে। তাহলে কত হবে এখানে? 30 দিয়ে হিসাব যদি করি আমরা, 2 আর এদিকে হচ্ছে 3। তাহলে একত্রে ফার্স্ট নল আর সেকেন্ড নল একত্রে 1 মিনিটে করবে। 1 মিনিটে কতটা খালি করবে? তাহলে 2 + 3 = 5 একক বা ইউনিট জল খালি করবে। তাহলে মোট ইউনিট কত? 60। তাহলে মোট সময় লাগবে, মোট সময় কি করব? মোট ইউনিটকে একক সময়ের ইউনিট দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাবো? 12 মিনিট। তাহলে অ্যান্সার হবে এ। বলছে পি এর 60%, পি ইন্টু 60/100, পি এর 60% মানে, আর কিউ এর 30% সমান কিউ ইন্টু 30/100। তাহলে তলার থেকে 100 কেটে গেল, এটা কাটলে হচ্ছে 2। তাহলে 2p = কিউ। এবার বলেছে যে পি এর কিউ এর এটাই অবধি হয়ে গেছে। কিউ এর x%, কিউ ইন্টু x/100,
এর মান হলে এক্সের ভ্যালু কত। তাহলে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু তো জানি আমরা 2p, তাহলে p ইকুয়াল টু এখানে কিউ এর জায়গায় লিখতে পারি 2p ইন্টু এক্স বাই 100। উভয় দিক থেকে p উঠে গেছে, p নট ইজ ইকুয়াল টু যেহেতু 0, p নট ইজ ইকুয়াল টু 0, তাই জন্য উভয় দিক থেকে p তুলে দিয়েছি। তাহলে এখানে কত হচ্ছে 1 ইকুয়াল টু 2 ইন্টু এক্স বাই 100, কাটলে পাবো হচ্ছে 50। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত হলো 50। তাহলে নাম্বার সি রাইট অপশান। আচ্ছা, এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 4.27 হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো ওপরের সংখ্যা 8.73 তিনবার গুণ আছে, তাহলে কি লিখতে পারি আমরা 8.73 হোল কিউব প্লাস 4.27 এর হোল কিউব আমরা লিখতে পারি এটা। এরপর এখান থেকে লেখা যায় 8.73 হোল স্কোয়ার প্লাস 4.27 এর হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27। এই যে অঙ্কটা রয়েছে, তাহলে আমরা কীভাবে হিসাব করবো এখানে, এখানে হিসাবের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, তখন কি হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এই আমাদের সূত্রটা প্রথমে এ কিউব আর বি কিউবের সূত্র ভেঙে দেবো, 8.73 প্লাস 4.27 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27। আমি 8.73টা কিন্তু এ ধরেছি আর 4.27টাকে বি ধরেছি, তাহলে 4.27 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা এই দুটো টার্ম কেটে যাচ্ছে, দেখো ভালো করে, সেকেন্ড এই টার্মটা পুরোটা কেটে গেলে কি পড়ে থাকবে 8.73 প্লাস 4.27। এবার এই দুটোকে যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 13। তাহলে 13 হচ্ছে আমাদের রাইট অপশান। হচ্ছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে 625 টাকা 2 বছরের সুদ আসল কত টাকা হবে সেটা বের করতে বলেছে। তাহলে 625 টাকা আসল, এবার বার্ষিক 4% সরল সুদ, তাহলে 4/100। কারো যদি সূত্রটা মনে না থাকে এখানে লিখে দিচ্ছি, এন ভ্যালু হচ্ছে এখানে 2, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু এ। এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদের সূত্র, সুদ আসল বের করতে হবে। তাহলে 6 to 5, আর এখানে কাটাকুটি করলে পাবো হচ্ছে 25। তাহলে 1 প্লাস 1/25 স্কোয়ার, তাহলে 6 to 5, আর এখানে হচ্ছে লসাগু করলে পাবো হচ্ছে 26/25 হোল স্কোয়ার। তাহলে 6 to 5 ইন্টু 26/25 ইন্টু 26/25, কাটাকুটি করলাম 25, আবার কাটাকুটি করে দিলাম 26 ইন্টু 26 মানে 676 টাকা। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অপশান। এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত সেটা জানতে গেছে। তাহলে যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল 40 কিলোমিটার, একই দূরত্ব যাচ্ছে, আবার ফেরার সময় একই দূরত্ব কত হচ্ছে 50% কমে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার পার ঘন্টা আর 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ। দেখো যেহেতু ডিস্টেন্স স্থির আমাদের, তাহলে সূত্র কী হবে গড় গতিবেগ নির্ণয় 2xy/x + y। যেহেতু ডিস্টেন্স স্থির তাই গড় গতিবেগ নির্ণয় সেটা সূত্র হচ্ছে এটা সমান সমান গড় গতিবেগ। এবার আমাদের কী বের করতে হবে 42 ইন্টু 40 ইন্টু 20 বাই 40 প্লাস 20 ইকুয়াল টু 2 ইন্টু 40 ইন্টু 20 বাই 60। কেটে গেল, কাটলে পাবো কত 3। তাহলে হচ্ছে 80/3, 80, 3 দুগুণ 6, 2 20, 3 6 18, 2 26 পূর্ণ 2/3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে এটা হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। অঙ্কটা খুব প্লেন কিন্তু অঙ্ক। এই অঙ্কর যখন করবে তোমরা একদম প্লেন এইভাবেই করবে। আগে লিখে নাও এখানে ক্রয় মূল্য মানে সিপি ইস টু এসপি। তাহলে সিপি আর এসপির অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি মানে কি
ক্ষতি বাই বিক্রয় মূল্য গুণ 100, এটাই আমাদের। কারণ সাধারণত ক্রয় মূল্যের উপরে আমাদের লাভ ক্ষতি হিসাব হয়, কিন্তু কিছু কিছু স্পেশাল কন্ডিশন আছে এখানে হচ্ছে বিক্রয় মূল্যের উপরে হিসাব হতে পারে ক্ষতিটা। তো আমরা এখানে বিক্রয় মূল্যকে যদি ধরে নিই 100, বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হয়েছে বলেছে, তাই বিক্রয় মূল্যকে ধরে নিয়েছি আমরা এখানে 100। তাহলে ক্রয় মূল্য কত হয়? 15% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য এখানে হচ্ছে -15 হয়ে যাবে, সরি +15 হয়ে যাবে। ক্রয় মূল্য আর 15 টাকা বেশি হবে, ঠিক আছে, 115 টাকা। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত হলো? 15 -15 হচ্ছে ডিফারেন্স। তাহলে মাইনাস বোঝাচ্ছে কি? এখানে ক্ষতি বোঝাচ্ছে। তাহলে আমাদের ক্রয় মূল্যের ওপর ক্ষতি জানতে গেছে। তাহলে ক্রয় মূল্যের ওপর ক্ষতি মানে সূত্র কী হবে? ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ 100। তাহলে ক্ষতির পরিমাণ কত আমাদের? 15, ক্রয় মূল্য হচ্ছে 115 গুণ 100, কাটাকুটি করলে আমরা কত পাবো? 3, আর এখানে হচ্ছে 23, এটা কিন্তু 115, 115, এটা 23। তাহলে হচ্ছে এখানে কত হচ্ছে? 300/23। 300কে ভাগ করো, 1 দিয়ে দিলে হচ্ছে 23, 70, 3 দিয়ে দাও 69, বিয়োগ করলে 1, 13 পূর্ণ 1-এর 23%। তাহলে বিক্রয় মূল্যের ওপর এই ক্রয় মূল্যের ওপর ক্ষতি শতাংশ হবে 23 পূর্ণ 1-এর 3%। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটা যদি n হয়, এরকম পারস্পরিক সংখ্যাগুলো বললে n, তারপরের সংখ্যাটা হবে কত? n+1, তারপরেরটা হবে n+2, এইভাবে চললে n+3, n+4, n+5 আর n+6। আমরা 7টা সংখ্যা পেয়ে গেলাম। এদের গড় বলে দিয়েছে 20, তাহলে এদের সমষ্টি কত হবে? তাহলে এগুলো সব যোগফল করতে হবে আমাদেরকে। তাহলে n+n+1 প্লাস n+2 প্লাস n+3 প্লাস n+4 প্লাস n+5 প্লাস n+6 ইকুয়াল টু 7 গুণ 20, এদের সমষ্টি। তাহলে 7n, আর 1 থেকে 2 যোগ করলে হচ্ছে পাবো আমরা 21। এটাকে অনেক শর্ট ট্রিকেও আছে, শর্ট ট্রিকে আমরা আমাদের এতে পেয়ে যাবে, রিলসে পেয়ে যাবে, শর্টসে পেয়ে যাবে, ওখানে শর্ট ট্রিক তো আছে। 7 দুগুণে 14, 140। এবার উভয়ের থেকে দেখো আমরা 7 কমন নিয়ে নিতে পারি। তাহলে n+3 ইকুয়াল টু 20। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 17, n এর ভ্যালু 20 থেকে 3 বিয়োগ দিয়েছে 17। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা হবে 17 + 6, কারণ এটা n+6 আছে, তার মানে 23। তাহলে 23 হচ্ছে আমাদের রাইট অপশন। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত জানতে চাইছে। তাহলে চক্রবৃদ্ধি সুদে আসলে 4 গুণ আছে, তাহলে আসল ধরে ধরে পি, তাহলে এই আসলটা 8% সুদের হারে 2 বছরে 4 গুণ হচ্ছে, মানে 4p হয়ে গেছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যখন চক্রবৃদ্ধি সুদ হয়, চক্রবৃদ্ধি সুদের কিন্তু যেটা আসল থাকে সেটাকে নিয়েই, সেটার উপরে তো সুদের হার প্রথম বছর হিসাব হলো, আবার সেটাই যেটা সুদ আসল হলো সেইটার উপরেই কিন্তু দ্বিতীয় বছরে ওটা আসল হয়ে যায়। তাই এই করে হিসাব করে গিয়ে 2 বছরে দেখা গেছে 4p হয়ে গেছে। তো উভয় দিক থেকে পি উঠে গেল। তাহলে এখানে লেখা যাচ্ছে কি 1/r/100 স্কোয়ার ইকুয়াল টু 4, মানে 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। আর যদি কেউ বুঝে না পড়ে একটা লাইন গ্যাপে করে দিচ্ছি আমরা, 1/r/100 স্কোয়ার ইকুয়াল টু 4, মানে 2 স্কোয়ার। তাহলে r/100 উভয় দিক থেকে স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে 1 + r/100 ইকুয়াল টু 2। তাহলে r/100 মানে হচ্ছে 2 - 1, r ইকুয়াল টু হচ্ছে r/100 মানে হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারি কি r ইকুয়াল টু 100%। তাহলে সুদের হার কত হবে? 100%। 3 জনের বয়সের অনুপাত বলে দিয়েছে। প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি বলছে দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় ব্যক্তির বয়স কত সেটা জানতে গেছে। তাহলে 3 জনের বয়স কত? 7x, 5x, আনুপাতিক ধ্রুবক x ধরে নিয়েছি আমরা, আর 4x। তাহলে প্রথম আর তৃতীয় যোগফল, প্রথম আর 3 জনের বয়সের যোগফল বলেছে দ্বিগুণ দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, তাহলে 5x × 2 অপেক্ষা 5 বছর বেশি, এই। তাহলে হচ্ছে 11x ইকুয়াল টু 10x + 5। তাহলে 11x আর -10x মানে x ইকুয়াল টু 5,
এক্সের ভ্যালু 5 চলে এসেছে। এবার দ্বিতীয় জনের বয়স, তাহলে 4 5 কত 20, তাহলে দ্বিতীয় জনের বয়স কত হবে, সরি 5 5 25, দ্বিতীয় জনের বয়স আমাদের হবে 5 5 25 বছর, কারণ এক্সের ভ্যালু 5, তাহলে প্রত্যেকটার সাথে 5 গুণ করলে আমরা ওদের আসল বয়সগুলো পেয়ে যাবো 25 বছর। A:B = 4:3, B:C = 3:5 এবং C:D = 10/9 হলে A:B:C C:D অনুপাত কত হবে? তাহলে চারটের জিনিসের রেশিও একসাথে বের করতে হবে। তাহলে কি হবে, A:B মানে কত, A/B = 4/3, B/C সমান সমান হচ্ছে 3/5, C/D সমান সমান হচ্ছে 10/9। তাহলে এবার দেখো বির ভ্যালু, সির ভ্যালু, ডির ভ্যালু সব সমান করতে হবে। তাহলে সির ভ্যালু, বির ভ্যালু যদি সমান করতে যাই, প্রথমে আমরা যে কোনো দিক থেকে শুরু করতে পারি, হয় সির থেকে এর দিকে আসবো, নয় ডির থেকে এর দিকে আসবো, না এর থেকে ডির দিকে যাবো, যে কোনো একটা। তাহলে আমরা এখানে 3 আছে, এখানে সমান করতে লাগবে না। তাহলে দেখা যাচ্ছে সির ভ্যালু সমান করতে হবে। এখানে 10 আছে, এখানে 5 আছে, তাহলে 5-এর সাথে 2 গুণ করবো, এখানেও 2 গুণ হয়ে যাবে, তাহলে 6/10। আর তাহলে এখানেও 6 আনতে হবে, তাহলে 2 গুণ করবো, এখানেও 2 গুণ করবো, তাহলে 8/6। তাহলে এবার A:B:C:D এর ভ্যালু কত হবে? তাহলে এর ভ্যালু 8, বির ভ্যালু 6, সির ভ্যালু হচ্ছে আমাদের 10, আর ডির ভ্যালু হচ্ছে 9। তাহলে 8:6:10:9, সি অপশান হচ্ছে রাইট অপশান। এ একটি কাজের অর্ধেক অংশ করে 5 দিনে এবং বি ওই কাজ করে 1/3 অংশ করে 4 দিনে করতে পারে। এ ও বি এর সম্পূর্ণ কাজটি কবে করে, কত দিনে করে? তাহলে এ কাজের একটা কাজ, পুরো কাজ মানে এক অংশ, তাহলে এ 1/2 অংশ কাজ করে 5 দিনে। তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, 5 গুণ 2, 1/2টা উল্টে যাচ্ছে, তাই জন্য 10 দিনে। একইভাবে বি 1/3 অংশ কাজ করে 4 দিনে। তাহলে এক অংশ কাজ করবে 4 গুণ 3 সমান 12 দিনে। এইবার বলেছে যে এ বি একত্রে করলে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে এ করে, পুরো কাজ করে হচ্ছে একভাবে করলে 10 দিন, বি করলে হচ্ছে 12 দিন। তাহলে হচ্ছে 10 আর 12 লসাগু করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 60। তাহলে হচ্ছে এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে এদের ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে 6 আর 5। তাহলে এদের একদিনের ওয়ার্ক এফিসিয়েন্সি এ বির, এ প্লাস বি, তোমরা এমনি নিয়মেও করতে পারো, 6 + 11, সরি 6 + 5, 6 + 5, তাহলে কত হচ্ছে 11। এটা একদিনের এফিসিয়েন্সি। এবার টোটাল কাজ করতে কত সময় নেবে, 60/11, তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, মোট দিন, মোট সময় আর কি, 5 11 55, তাহলে 5 5 পূর্ণ 5-এর 11 দিন সময় নেবে। তাহলে আপনার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। 60 মিটার লম্বা একটা ট্রেন 40 কিমি বেগে ধাবিত হলে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় লাগবে 90 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখো, যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন কি, ট্রেনের নিচের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লাগবে। তাহলে কত হচ্ছে, 60 + 90 = 150 মিটার অতিক্রম করবে। এবার ট্রেনের গতিবেগ বলে দিয়েছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে 40 × 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে যাবে। আমি এইভাবেই রাখছি কাজের সুবিধার জন্য। এবার কত সময় লাগবে, দূরত্ব বাই সময়, তাহলে টাইম সমান স্পিড বাই ভেলোসিটি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে টাইম কত হবে, 150/40 × 5, আর 18টা উপরে গুণ হয়ে যাবে, গুণ 18। তাহলে কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 3, এখানে 2, এখানে হচ্ছে 9, 3 9 27/2। তাহলে এবার এটাকে হিসাব করলে পাবো হচ্ছে 13.5 সেকেন্ড। তাহলে অপশান বি হচ্ছে রাইট অপশান। তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে ট্রেনটার 13.5 সেকেন্ড সময় লাগবে। এখানে বলেছে এটা সলভ করতে দিয়েছে, তার মানটা কী করে বের করবো দেখা যাক। 20 × 1/2 + 30 × 1/3
মাইনাস স্টার ইকুয়াল টু 35 পূর্ণ 2/3। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি কী পাওয়া যাবে দেখা যাক। আচ্ছা এগুলোকে সব একদিকে নিয়ে চলে আসি। তাহলে মাইনাস স্টার ইকুয়াল টু, আচ্ছা এগুলোকে পূর্ণ ভগ্নাংশ নিয়ে যাই, তা পূর্ণ ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ নিয়েছি। 105 আর 2 107/3, আর এদিকে এগুলো হচ্ছে 40 আর 41/2 যোগ 90 91/3। তাহলে মাইনাস স্টার এবার একদিকে নিয়ে আসি সব কটাকে। 107/3 বিয়োগ 91/3 মাইনাস 41/2। আমরা একটু ভেঙে করছি বলতে কাজটা তাড়াতাড়ি করার জন্য, বড় ক্যালকুলেশন এড়ানোর জন্য কাজ করছি। 3 হচ্ছে দুটো লসাগু, তাহলে 107 বিয়োগ 91 মাইনাস 41/2 মাইনাস স্টার ইকুয়াল টু হচ্ছে 9 আর 7 16/3 মাইনাস 41/2। এবার এখানে লসাগু হবে 6, তাহলে হচ্ছে 16 দুগুণ 32, আর এখানে হচ্ছে 3 3 একে 3 3 4 12, তাহলে হচ্ছে 2 3 হচ্ছে 1, 3 আর কত হলো 12 91 মাইনাস 91/6। তাহলে উভয় দিক থেকে মাইনাস কেটে গেল, আর 91/6 মানে কত হবে 15 পূর্ণ 1/6। তাহলে আমার অপশান সি হচ্ছে রাইট অপশান।